আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের মেশিনের অন্যতম একটা পার্ট, সেটা হচ্ছে এসি মেশিন। এই এসি মেশিন পার্টটা A to Z শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ক্লাস অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের এসি মেশিন সম্পর্কে যাবতীয় সমস্যা দূর হবে। আমরা জানি মেশিনের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিসি মেশিন আর একটা হচ্ছে এসি মেশিন। তো আমি তোমাদের পড়াবো এসি মেশিন। এসি মেশিনের আবার যে টপিকসগুলো আমাদের পড়তে হবে, অর্থাৎ বিভিন্ন রকম চাকুরির পরীক্ষা অথবা ডুয়েট অ্যাডমিশন, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসি মেশিনের যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসে বা যে টপিকসগুলো আমাদের পড়তে হবে সেইগুলো হচ্ছে একটা ট্রান্সফরমার, এরপর পড়তে হবে ইন্ডাকশন মোটর, এরপর পড়তে হবে সিনক্রোনাস জেনারেটর বা যেটাকে বলতে পারি অল্টারনেটর, এরপর আমাদের পড়তে হবে সিনক্রোনাস মোটর। তো এই টপিকসগুলো পড়লে আমাদের এসি মেশিন পার্টটা খুব ভালোভাবে কভার হবে আশা করি। তো এসি মেশিনের প্রথম যে পার্ট পড়তে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো আমরা ট্রান্সফরমার দিয়ে শুরু করব আজকের ক্লাসটা। প্রথমে আসি ট্রান্সফরমার কি। ট্রান্সফরমার কি তোমরা হয়তো অনেকে ট্রান্সফরমার দেখেছো, যেমন রাস্তাঘাটে চলাচল করি তাহলে দেখতে পাই বৈদ্যুতিক পোলগুলাতে পোলের উপরে ড্রামের মতো বা বক্সের মতো কিছু একটা টাঙানো থাকে বা ঝোলানো থাকে। তো এইগুলো আসলে কি অনেকে হয়তো জানো যে ওইগুলা কি। ওইগুলো হচ্ছে ট্রান্সফরমার, ওগুলো ছোট টাইপের ট্রান্সফরমার। অনেক ক্ষেত্রে ওইগুলাকে অনেক মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান যারা থাকে ওনারা বোতলও বলে থাকে। এছাড়াও আরো বড় বড় ট্রান্সফরমার রয়েছে, বিভিন্ন রকম সাব স্টেশনে অনেক বড় বড় ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো যাই হোক, ওগুলো আমাদের বিষয় না, আমাদের জানতে হবে যে ট্রান্সফরমার আসলে কি। ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের নাম থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ট্রান্সফরমার এটা কি করতেছে? ট্রান্সফার করতেছে, ট্রান্সফার অর্থাৎ স্থানান্তর করতেছে। তো এটা যদি আমি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা এরকম বলতে পারি যে ট্রান্সফরমার এমন একটা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস, আমি আবারও বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস, যা বিদ্যুতিক পাওয়ার এবং ফ্রিকোয়েন্সির কোন রকম পরিবর্তন না করে কারেন্ট, ভোল্টেজ অথবা বিদ্যুতিক এনার্জি যে কোনোটা হতে পারে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে স্থানান্তর করে, কিন্তু ওই দুটো টার্মিনালের মধ্যে কোনো রকম বিদ্যুতিক সংযোগ ছাড়াই। তো ইলেকট্রিক্যাল সংযোগ নাই, আমি বলতেছি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে স্থানান্তর করতেছে কিন্তু ইলেকট্রিক্যাল সংযোগ নাই। তো এটা আসলে কিভাবে পসিবল? এটা ট্রান্সফরমারের সাহায্যে পসিবল। ঠিক আছে, এখন দেখেন ট্রান্সফরমার বিদ্যুতিক ভোল্টেজ স্থানান্তর করতেছে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে। তো দরকার কি আমার স্থানান্তর করা? আমি তো সরাসরি তার দিয়ে সংযোগ করে দিলেই হয়, তাই না? তো আসলে এটারও কাজ আছে। এটার কাজটা হচ্ছে, আমরা জানি যে ট্রান্সমিশন লাইনে যেগুলো বড় বড় লাইন সেগুলোতে সাধারণত অনেক বেশি ভোল্টেজ থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন কারণে বেশি করা হয়, এগুলো হয়তো অন্য পার্টে, যেমন আমরা হচ্ছে সুইচ গিয়ার পার্টে এগুলো হচ্ছে জানতে পারবো কেন কম বেশি করা হয়। তো যাই হোক, অনেক বেশি ভোল্টেজ থাকে। এখন ওই বেশি ভোল্টেজটাকে আমরা তো ব্যবহার করি না, আমরা বাসা বাড়িতে কত ব্যবহার করি? 220 ভোল্ট, 230 ভোল্ট, 220 ভোল্ট ব্যবহার করে থাকি। কিন্তু বড় বড় ট্রান্সমিশন লাইনে সাধারণত 11 কেভি ভোল্টেজ থাকে। তো 11 কেভি অর্থাৎ কিলো ভোল্ট, 11,000 ভোল্টেজ, কিন্তু আমরা বাসা বাড়িতে ব্যবহার করি 220 ভোল্ট। এই যে বেশি ভোল্টেজকে আমরা যার সাহায্যে আমাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে আনতে পারি সেটাই ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমার কি করে? ভোল্টেজকে প্রয়োজন অনুযায়ী কমায় আনে। শুধু কি কমায় আনে না, ট্রান্সফরমার ভোল্টেজকে বাড়াতেও পারে। আমাদের যদি কোথাও কম ভোল্টেজ আছে কিন্তু বেশি ভোল্টেজের প্রয়োজন হচ্ছে, সেখানেও ট্রান্সফরমারের সাহায্যে আমরা ভোল্টেজকে বাড়াতে পারি। ঠিক আছে, তো আশা করি ট্রান্সফরমার কি বুঝতে পারছো। প্রথমে একটা চিত্র দেখি আমরা। আমি এখানে যেটা আঁকাইছি আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা কোর। এটা হচ্ছে একটা কোর ম্যাটেরিয়াল। ঠিক আছে, কোর ম্যাটেরিয়াল গুলো সাধারণত পাতলা ল্যামিনেটেড শীটের তৈরি হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা কোর ম্যাটেরিয়াল। এই কোর ম্যাটেরিয়ালের দুইটা পার্শ্ব, এই পার্শ্ব এবং এই পার্শ্ব, এই দুই পার্শ্বে যদি আমরা তামার কয়েল পেঁচাই তাহলে কি ঘটবে? তো আমি তামার কয়েল এখানে পেঁচাই, দেখি কি হয়।
এ পাশে আমি একটা তামার কয়েল পেঁচাইলাম এবং এই পাশে একটা তামার কয়েল পেঁচাইলাম, দুই পাশে তামার কয়েল পেঁচালাম। এখন এই ট্রান্সফরমারের একটা পার্শ্বকে বলা হয় প্রাইমারি পার্শ্ব অর্থাৎ প্রাইমারি সাইড, আর একটা পার্শ্ব হচ্ছে সেকেন্ডারি সাইড। কোনটা প্রাইমারি সাইড আর কোনটা সেকেন্ডারি সাইড বুঝবো কিভাবে, আসি। তো এখন ট্রান্সফরমারের কাজই হচ্ছে, আমরা একটু আগে বললাম যে আমরা যখন একটা টার্মিনালে ভোল্টেজ সরবরাহ করব বা সাপ্লাই দিব, আরেক টার্মিনালে আমরা কি পাবো, ভোল্টেজ পাবো, কিন্তু দুইটা টার্মিনালের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল সংযোগ থাকবে না। অর্থাৎ আমি যদি এই পাশে একটা ভোল্টেজ দিই, এই পাশে একটা ভোল্টেজ পাবো, কিন্তু এদের মধ্যে কি হবে না, কোনো ইলেকট্রিক্যাল সংযোগ থাকবে না। তাহলে আমি এটা কেন করতেছি? এখানে তো আমি এখানে একটা ভোল্টেজ দিচ্ছি, এখানেও ভোল্টেজ পাচ্ছি, ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজ পাচ্ছি, তাহলে এত কিছু করার কি দরকার? আমি তো সরাসরি সংযোগ করে দিতে পারি একটা তার দিয়ে, তাই না? তাহলে এটার কি দরকার? এটার অবশ্যই দরকার আছে, দরকার না থাকলে তো ব্যবহার করতাম না। এখন এটার কি দরকার? এখন আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা একটা হাই ভোল্টেজের লাইন, এটা একটা হাই ভোল্টেজের লাইন ধরে নিলাম। এখানে 11 কেভি যাচ্ছে, অর্থাৎ এটা একটা 11,000 ভোল্টের লাইন। এখন এখানে কিছু বাসা বাড়ি আছে, ধরে নিলাম এখানে কিছু বাসা বাড়ি আছে, একটা বাসা ধরে নিলাম, এই এখানে কিছু বাসা বাড়ি আছে। এখন আমরা জানি যে বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্টের প্রয়োজন হয়। তো এখানে এই বাড়িতে আমাদের সরবরাহ দিতে হবে 220 ভোল্ট, কিন্তু আমার এখানে লাইন আছে কত, 11,000 ভোল্ট, হিউজ পরিমাণ ভোল্টেজ। তাহলে এই 11,000 ভোল্টেজ কি আমি এই বাড়িতে সরবরাহ দিতে পারবো? কখনোই পারবো না। তাহলে কি করতে হবে? এই 11,000 ভোল্টেজকে কমায় আমার 220 ভোল্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে না? 220 ভোল্টে নিয়ে আসতে হবে। এর জন্য করা হয় কি, যে আমি যদি এরকম একটা ট্রান্সফরমার এখানে ব্যবহার করি, আমি এরকম একটা ট্রান্সফরমার ব্যবহার করলাম যেটা দুইটা পার্শ্ব আছে, এখন এই ট্রান্সফরমারের রেটিং আমাকে বলে দিল যে এটা হচ্ছে 11,000 বাই 220 ভোল্টের একটা ট্রান্সফরমার। এর রেটিং দ্বারা কি বোঝাচ্ছে দেখি, এই রেটিং দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই ট্রান্সফরমার কি করবে, 11,000 ভোল্ট নিবে এবং 220 ভোল্ট দিবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ট্রান্সফরমার সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ভোল্টেজকে কমানোর জন্য। শুধু কি তাই না, ভোল্টেজকে কমানোর জন্য না, ভোল্টেজকে কমানো এবং বাড়ানো, এই দুইটা কাজের জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এখন এই ট্রান্সফরমারের ভোল্টেজ কতটুকু কমাবে বা বাড়াবে এটা তার রেটিং এর উপর নির্ভর করে, বা আমরা যে ট্রান্সফরমার ডিজাইন করব আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডিজাইন করে নিতে পারি সেই ট্রান্সফরমার কতটুকু আমরা ভোল্টেজকে কমাবো বা বাড়াবো। কোন ট্রান্সফরমার যদি বেশি ভোল্টেজ নিয়ে কম ভোল্টেজ সরবরাহ করে, যেমন এটা কি করতেছে, 11,000 ভোল্টেজ নিচ্ছে আর 220 ভোল্ট দিচ্ছে, এরকম ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেগুলো ভোল্টেজকে কমায়া সরবরাহ করে বা প্রেরণ করে। আর যদি কোনো ট্রান্সফরমার বেশ কম ভোল্টেজ নিচ্ছে কিন্তু বেশি ভোল্টেজ দিচ্ছে, অর্থাৎ ভোল্টেজকে বৃদ্ধি করে সরবরাহ করতেছে, এরকম ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, মনে থাকবে। তো এটা তাহলে কি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমরা কি করলাম, স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমি এই 11,000 ভোল্টের লাইন থেকে এই পাশে একটা সংযোগ করে দিলাম, এখানে একটা হচ্ছে মেন লাইন আর একটা হচ্ছে নিউট্রাল লাইন, ঠিক আছে? তো সংযোগ করে দিলাম, তাহলে এখানে কত আসতেছে, 11,000 ভোল্ট আসতেছে, অর্থাৎ 11 কিলো ভোল্ট আসতেছে। আর এই ট্রান্সফরমারের রেটিং অনুযায়ী 11,000 ভোল্টেজ নিলে এখানে দিবে কত ভোল্ট, 220 ভোল্ট, অর্থাৎ এখানে দিবে হচ্ছে আমাদের 220 ভোল্ট। এই যে 220 ভোল্ট পাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, অনায়াসে এই 220 ভোল্ট আমাদের বাসা বাড়ির এনার্জি মিটারে সরবরাহ দিতে পারি, ঠিক আছে না? তাহলে ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয় আমরা বুঝতে পারছি। এটাকে মূল কাজটাই এটা যে ভোল্টেজকে কমানো বা বাড়ানোর জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। তো শুধু যে ভোল্টেজ কমায় বাড়ায় তা না, ভোল্টেজের সাথে আরো কিছু উপাদান কম বেশি হয়, এগুলো আমরা পরে আসতেছি। এখন আসি, এই যে ট্রান্সফরমারটা আমরা ব্যবহার করছি, আমরা সরবরাহ লাইন অর্থাৎ সাপ্লাই লাইন থেকে ট্রান্সফরমারের যে পাশে আমরা সংযোগ করেছি, ট্রান্সফরমারের এই পার্শ্বটাকে বলা হয় প্রাইমারি পার্শ্ব অর্থাৎ প্রাইমারি সাইড।
ঠিক আছে, এই পার্শ্বটাকে বলা হয় প্রাইমারি সাইড। আর ট্রান্সফরমারের যে পার্শ্ব থেকে আমরা ভোল্টেজ গ্রহণ করে লোডে দিচ্ছি বা বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি, সেই পার্শ্বটাকে বলা হয় ট্রান্সফরমারের সেকেন্ডারি পার্শ্ব বা সেকেন্ডারি সাইড। মনে থাকবে? তাহলে আমরা বলতে পারি যে ট্রান্সফরমারের দুইটা পার্শ্ব, একটা হচ্ছে প্রাইমারি পার্শ্ব আর একটা হচ্ছে সেকেন্ডারি পার্শ্ব। এখন আমি যদি এই ট্রান্সফরমারের এই পার্শ্বটাকে, আচ্ছা আমি এটা একটু মুছে দিলাম, এই পার্শ্বটাকে যদি আমি বলি ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, আর এই পার্শ্বটাকে যদি বলি আমি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, তাহলে এই পাশে কি করতে হবে? ট্রান্সফরমারের সাপ্লাই দিতে হবে আর এই পাশে লোড লাগাই দিতে হবে, তাই না? প্রাইমারি সাইড আমরা সাপ্লাই দিব, সেকেন্ডারি সাইডে লোড লাগাই দিব। এখন এই পাশের ভোল্টেজের চেয়ে এই পাশের ভোল্টেজ বেশি হবে না কম হবে, সেটা আমার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে আমি ট্রান্সফরমারটা কিভাবে ডিজাইন করছি, অর্থাৎ ট্রান্সফরমারের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এখন আসি যে আমরা যেহেতু এই পার্শ্বটাকে প্রাইমারি পার্শ্ব অর্থাৎ প্রাইমারি সাইড বলতেছি, তাহলে নিশ্চয়ই আমরা এই পাশে কি করব? লাইন থেকে সাপ্লাই দিব। লাইন থেকে সাপ্লাই দিব, একটা নির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই দিব। তাহলে যে পরিমাণ ভোল্টেজটা এই পাশে সাপ্লাই দিচ্ছি, ওই পরিমাণ ভোল্টেজটাকে বলা হচ্ছে ভিপি, অর্থাৎ প্রাইমারি সাইডের সাপ্লাই ভোল্টেজ বা প্রাইমারি সাইডের টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, আর এখানে একটা ভোল্টেজ দিচ্ছি আমি, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাবো। যে পরিমাণ ভোল্টেজ পাবো এই ভোল্টেজটাকে বলা হচ্ছে ভিএস, অর্থাৎ সেকেন্ডারি সাইডের টার্মিনাল ভোল্টেজ। মনে থাকবে? আচ্ছা, বুঝলাম যে ট্রান্সফরমার কোনটা প্রাইমারি সাইড কোনটা সেকেন্ডারি সাইড, আর প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড বুঝবো কিভাবে সেটাও বুঝলাম। ঠিক আছে, যে একটা ট্রান্সফরমারে আমি এতক্ষণ যেটা বললাম যে এখানে ভোল্টেজ দিচ্ছি আর এখানে ভোল্টেজ পাচ্ছি, তার আগে বললাম যে এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল সংযোগ নাই। তো কিভাবে ভোল্টেজটা পাচ্ছি এটা একটু দেখি। আমরা যখন এখানে ভোল্টেজ সরবরাহ দিব বা এখানে যখন সাপ্লাই দিব, তখন এখানে কয়েল পেঁচানোর কারণে এখানে এক ধরনের চুম্বক ক্ষেত্র তৈরি হবে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স একটা পথ গঠন করবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স একটা পথ গঠন করবে। এই পথ গঠন করবে, কিন্তু একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো পথ কিন্তু এভাবে গঠন করবে। এখন এই পথ এভাবে গঠন না করে কোরের মধ্য দিয়ে এইভাবে একটা পথ গঠন করবে। এটা কেন করবে? এটা করারও কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা জানি যে কোর ম্যাটেরিয়ালের রিল্যাকট্যান্স বাতাসের রিল্যাকট্যান্সের চাইতে কম, আর ম্যাগনেটিক ফ্লাক্স যার রিল্যাকট্যান্স কম তার মধ্য দিয়ে প্রবাহিত হতে বেশি পছন্দ করে। তো ম্যাগনেটিক ফ্লাক্স তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে আচ্ছা, এর মধ্যে দিয়ে ফিল্ড গঠন না করে কোরের মধ্য দিয়ে একটা ম্যাগনেটিক পথ গঠন করবে। তো কোরের মধ্যে দিয়ে যখন ম্যাগনেটিক পথ গঠন করবে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কয়েল পেঁচানো আছে। এই জায়গাতে কয়েল পেঁচানো থাকার কারণে যখন এই ম্যাগনেটিক ফ্লাক্স এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, তো আমরা এটাও জানি ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, মানে পরিবাহীর ভেতর দিয়ে না, একটা নির্দিষ্ট পরিবাহী আছে, এই পরিবাহীর এই মাঝখান দিয়ে যখন ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হবে, তখন উক্ত পরিবাহীতে ভোল্টেজ আবিষ্ট হবে বা ভোল্টেজ তৈরি হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী যখন এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হওয়া শুরু করবে, তখন এই কয়েলের মধ্যে এক ধরনের ভোল্টেজ আবিষ্ট হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এদের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়াও প্রাইমারিতে ভোল্টেজ দিচ্ছি, সেকেন্ডারিতে ভোল্টেজ পাচ্ছি। ঠিক আছে, এই যে বলতেছি ভোল্টেজ আবিষ্ট হবে, এটাকে বলা হচ্ছে ইনডিউসড ইএমএফ, অর্থাৎ উৎপন্ন ইএমএফ। তো প্রাইমারিতে এখানে যখন আমরা সাপ্লাই দিচ্ছি, এখানে এক ধরনের ভোল্টেজ তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইপি, অর্থাৎ প্রাইমারি সাইডের ইএমএফ। আর এখানে এক ধরনের ফ্লাক্স তৈরি হচ্ছে, যে ফ্লাক্স সেকেন্ডারি হয়ে আবার প্রাইমারিতে ফেরত আসতেছে। এই ফ্লাক্স প্রবাহিত হওয়ার কারণে এখানেও এক ধরনের ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইএস, অর্থাৎ সেকেন্ডারিতে উৎপন্ন ইএমএফ। ঠিক আছে, এখন প্রাইমারি ভোল্টেজকে বলতেছি ভিপি, আবার বলতেছি ইপি, সেকেন্ডারি ভোল্টেজকে বলতেছি ইএস এবং ভিএস।
তো এই দুটো একই জিনিস না, এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেটা ইপি, এখানে যেটা আসতেছে সেটা ইএস, টার্মিনালে যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ভিএস, আর যেটা আমরা সরবরাহ দিচ্ছি সেটাকে বলা হচ্ছে ভিপি। ঠিক আছে, দুটো একই জিনিস না, আবার কখনো কখনো একই জিনিস, কখন সেটা আমরা আস্তে আস্তে শিখতে পারবো। তো কি হচ্ছে এখানে, আসলে এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই সম্পূর্ণ ফ্লাক্সটা কি হচ্ছে, সেকেন্ডারিতে যাচ্ছে, সেকেন্ডারি হয়ে আবার প্রাইমারিতে ফেরত আসতেছে। তাহলে বলতে পারি যে একই ধরনের ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমরা পাচ্ছি, একই রকম ফ্লাক্স। তো প্রাইমারি এবং সেকেন্ডারিতে যে একই রকমের ফ্লাক্স পাওয়া যায়, এই ফ্লাক্সটাকে বলা হয় মিউচুয়াল ফ্লাক্স, এটাকে φm দ্বারা প্রকাশ করা হয়। এই ফ্লাক্সটাকে বলা হচ্ছে কি মিউচুয়াল ফ্লাক্স। এখন কিছু কিছু ফ্লাক্স আছে যারা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাওয়ার সময় যে কোনো কারণ হতে পারে, যেমন বাতাসের বাধাজনিত কারণ বা অন্যান্য যে কোনো কারণে সেকেন্ডারিতে না গিয়ে বিপরীত পথে ফেরত আসতে চাই, বা মেনলি সেকেন্ডারিতে যায় না, সেটা খুব নগণ্য অল্প কিছু পরিমাণ ফ্লাক্স হতে পারে। তো যে সকল ফ্লাক্স বাতাসের বাধাজনিত কারণ বা অন্য কারণে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে না গিয়ে বিপরীত পথে ফেরত আসতে চাই, এই সকল ফ্লাক্সকে বলা হয় লিকেজ ফ্লাক্স, ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের বেসিক জিনিসটুকু। তাহলে সর্বশেষ ওভারঅল আমরা কি বলতে পারি, যে ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যা দুটা প্রান্ত থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে কোনো রকম ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ স্থানান্তর করে থাকে। ঠিক আছে, এখন ট্রান্সফরমারে আমরা যে সাপ্লাইটা প্রাইমারিতে দিয়ে থাকি, এটা মাস্ট বি অবশ্যই এসি সাপ্লাই হতে হবে। এটা ট্রান্সফরমার ডিসিতে ব্যবহার করা যায় না, ট্রান্সফরমার অবশ্যই এসিতে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যদি এসি সাপ্লাই দিই, যে সাপ্লাইটা দিচ্ছি লাইন থেকে, সেই সাপ্লাইয়ের এসি সরবরাহের অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি আছে। আবার লক্ষ্য করলে বুঝতে পারবা যে যে ভোল্টেজটা সরবরাহ দিচ্ছি আমরা সেকেন্ডারিতে কিন্তু এই ভোল্টেজের কারণেই ইনডিউসড ইএমএফ পাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ পাচ্ছি। এদের কিন্তু সাপ্লাই আলাদা না, সাপ্লাই কি আলাদা, সাপ্লাই আলাদা না। যেহেতু এদের সাপ্লাই আলাদা না, একটা সাপ্লাইয়ের কারণেই দুইটা পাশে ভোল্টেজ পাচ্ছি, সুতরাং এদের ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না। তার মানে একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যে ফ্রিকোয়েন্সি পাবো, সেকেন্ডারি সাইডে সেই একই রকমের ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস যে আমরা ট্রান্সফরমারের প্রাইমারিতে যে ফ্লাক্স পাচ্ছি, সেকেন্ডারিতে কিন্তু একই রকমের ফ্লাক্স পাবো। তার মানে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ফ্রিকোয়েন্সি এবং সেকেন্ডারি সাইডের ফ্রিকোয়েন্সি, প্রাইমারি সাইডের ফ্লাক্স এবং সেকেন্ডারি সাইডের ফ্লাক্স, এগুলো অপরিবর্তিত থাকবে। ট্রান্সফরমারের আরেকটা জিনিস অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে প্রাইমারি সাইডের পাওয়ার এবং সেকেন্ডারি সাইডের পাওয়ার, এই দুটা পাওয়ার কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এবং সেকেন্ডারি সাইডে একই রকমের পাওয়ার পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি, পাওয়ার এবং ফ্লাক্স, এই তিনটা জিনিস প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি ফিক্সড, অর্থাৎ একই। ঠিক আছে, একটা ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি, পাওয়ার এবং ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারিতে একই রকমের পাওয়া যায়, এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হচ্ছে কে, পরিবর্তন হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজ পরিবর্তন হচ্ছে ভোল্টেজ। আমরা এই ভোল্টেজটা কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হচ্ছে, এই ভোল্টেজটা কম বেশি হবে এই যে কয়েল আমরা পেঁচাইছি না, এই কয়েলের প্যাচ সংখ্যার উপর ভিত্তি করে ভোল্টেজ পরিবর্তন হবে। কয়েলের প্যাচ সংখ্যার সাথে ভোল্টেজের পরিবর্তন সমানুপাতিক। কয়েলের প্যাচ সংখ্যা যদি বেশি হয় ভোল্টেজ বেশি হবে, কয়েলের প্যাচ সংখ্যা যদি কম হয় ভোল্টেজ কম হবে। এখন কোনো কারণে আমার এই পাশে যে ভোল্টেজ দিব, এই পাশে বেশি ভোল্টেজের প্রয়োজন, ধরে নিলাম এ পাশে আমি দিচ্ছি 220 ভোল্ট, এখানে আমার 400 ভোল্ট বা 11 কেভি ভোল্টের প্রয়োজন। তো এখানের কয়েলের প্যাচ সংখ্যার তুলনায় যদি আমরা এই পাশের কয়েলের প্যাচ সংখ্যা বেশি করি, তাহলে এই পাশের তুলনায় এই পাশে ভোল্টেজ বেশি পাওয়া যাবে। ঠিক আছে, আবার এই পাশের ভোল্টেজের তুলনায় এই পাশে যদি ভোল্টেজ কম ভোল্টেজের প্রয়োজন হয়, তাহলে এ পাশের কয়েলের প্যাচ সংখ্যার তুলনায় এ পাশের কয়েলের প্যাচ সংখ্যা কি করতে হবে, কম করতে হবে। এবং সেটা কতটুকু কম করতে হবে, এগুলার গাণিতিক ফর্মুলা আছে, এগুলোর মাধ্যমে করলেই হবে।
তাহলে এ পাশের তুলনায় এ পাশে কম ভোল্টেজ পাওয়া যাবে। তো যে ট্রান্সফরমার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাওয়া যায় সেটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধি করে। আর যে ট্রান্সফরমারে প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে কম ভোল্টেজ পাওয়া যায় সেই ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ ভোল্টেজকে সে কমাই দেয়। ঠিক আছে, এখন ট্রান্সফরমার স্টেপ আপ হবে না স্টেপ ডাউন ব্যবহার করবো সেটা আমাদের প্রয়োজনের উপর নির্ভর করবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তো মূলত এটাই হচ্ছে আমাদের সেই কি, এটাই হচ্ছে ট্রান্সফরমার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, এতক্ষণ ট্রান্সফরমার নিয়ে অনেক কথা বললাম, এখন আসি যে থিওরিটিক্যালি তো অনেক কিছুই বললাম, কিন্তু বাস্তবে এগুলো দেখতে কেমন হয়। বাস্তবে কিন্তু ট্রান্সফরমার দেখতে এরকম হয়ে থাকে, বাস্তবে ট্রান্সফরমার দেখতে এরকম হয়ে থাকে। এখানে দুইটা ট্রান্সফরমার দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা 3 ফেজ ট্রান্সফরমার আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এটা হচ্ছে একটা 3 ফেজ ট্রান্সফরমার, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ট্রান্সফরমার 3 ফেজ ব্যবহার করব না সিঙ্গেল ফেজ ব্যবহার করব এটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে, এবং আমরা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুইটা ট্রান্সফরমার থেকে পড়াশোনা করব, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করব। এখন এই ট্রান্সফরমার গুলা বাহ্যিকভাবে দেখতে এরকম, এদের ভেতরে আছেটা কি, ঠিক আছে না, এই ট্রান্সফরমারের ভেতরে আছেটা কি, এই যে একটা বক্স, এগুলো আমরা হয়তো অনেকে বিদ্যুতিক পোলের উপর দেখে থাকি, এই বক্স, এই বক্সের ভেতর আছেটা কি, এই বক্সের ভিতর কিন্তু এই যে এটাই আছে। ঠিক আছে, আমি এতক্ষণ যেটা আঁকালাম না, এই বক্সের ভিতর কিন্তু এই জিনিসটাই আছে। তো এটা তো থিওরিটিক্যালি দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে হয়তো এরকম বোঝা যাবে না যে এত সুন্দরভাবে ভেতরে এরকম ভাবে স্থাপন করা আছে। তো প্রকৃতপক্ষে এটাই আছে। এখানে তিনটা ট্রান্সফরমারের ভেতরের ইন্টারনাল পার্টটা দেখানো হয়েছে, যে ভেতরে কি আছে। আসলে আমি একটু আগে বললাম যে ট্রান্সফরমারের ভেতরে কি আছে, তো এগুলার ভেতরে মূলত এগুলো আছে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, অর্থাৎ এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভেতরে এরকম কিছু আছে। ঠিক আছে, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, আর এটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার। তো আমি যে চিত্র দেখালাম এটার সাথে কি এগুলার মিল পাওয়া যায়? দেখতে মিল না থাকলেও কিন্তু সংযোগ বা এটার যে মেন থিওরি, সেই থিওরিতে কিন্তু মিল আছে। যেমন এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আমি যে ট্রান্সফরমারের চিত্রটা আঁকেছিলাম এটার দুইটা পার্শ্ব, একটা প্রাইমারি সাইডের কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইডের কয়েল, মাঝখানে আছে কি কোর। ঠিক আছে, তো এই চিত্রে দেখো যে এখানে এই যে ভেতর দিয়ে একটু, এই যে ভেতর দিয়ে কালো দেখা যাচ্ছে গোল আকার, এই জিনিসটাই কিন্তু হচ্ছে কোর। ঠিক আছে, এই জিনিসটা কোর। এই কোরের দুই পাশে কিন্তু কয়েল পেঁচানো আছে, আছে না, দুই পাশে কয়েল পেঁচানো আছে। এর একটা হচ্ছে প্রাইমারি সাইডের কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইডের কয়েল। তাহলে অবশ্যই এটা থিওরির সাথে আমাদের ট্রান্সফরমারের ভেতরের অংশগুলো কিন্তু মিল আছে, একটা হচ্ছে প্রাইমারি সাইডের কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইডের কয়েল। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে। এখন আসি এটাও কিন্তু একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের চিত্র, ভেতরের ইন্টারনাল অংশের চিত্র। এখন এই দুটা দেখতে কিন্তু আলাদা। এর ভেতরে প্রাইমারি সেকেন্ডারিটা কোথায় আছে, আমরা এর ভেতরে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি দুটাই আছে। আমরা কিভাবে আছে একটু দেখি। এখানে করা হয়েছে কি, যে ই আকৃতির ল্যামিনেটেড শীটের তৈরি একটা কোর, যেটার এইরকম, ঠিক আছে, এরকম একটা কোর, এখানে কিন্তু কয়েল পেঁচানো আছে। প্রথমে মাঝখানে একটা কোরের ওপর এরকম ভাবে কয়েল পেঁচাইছে এবং সেই কয়েলটা প্রাইমারি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে যেটা করা হয়েছে প্রাইমারি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে এই কয়েলের ওপর কিছু ইনসুলেশন দিয়ে, প্রাইমারি কয়েল যখন পেঁচানো হয়েছে তখন এর ওপর কিছু ইনসুলেশন অর্থাৎ ইনসুলেটর দিয়ে ইনসুলেশন করা হয়েছে। ঠিক আছে, ইনসুলেটর পেপার দিয়ে ইনসুলেশন করা হয়েছে। করার পরে এর ওপরে আবার সেকেন্ডারি কয়েল পেঁচানো হয়েছে। আচ্ছা, আমি এই যে সবুজ কালারের যেটা ব্যবহার করছি, সেটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর হলুদ যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইনসুলেশন ম্যাটেরিয়াল বা ইনসুলেশন পেপার। এরপরে আমরা
এই যে কালারটা ব্যবহার করতেছি এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এর উপরে আবার সেকেন্ডারি কয়েল পেঁচানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করা হয়েছে, কোরের উপর প্রাইমারি কয়েল পেঁচানো হয়েছে, তার উপর ইনসুলেশন ম্যাটেরিয়াল দিয়ে ইনসুলেশন করে দেওয়া হয়েছে, এরপরে সেকেন্ডারি কয়েল পেঁচানো হয়েছে। তো এখানে হবে কি, যখন আমরা প্রাইমারিতে সরবরাহ দিব, তখন প্রাইমারি কয়েলে কি হবে, ভোল্টেজ আবিষ্ট হবে, ইনডিউসড ভোল্টেজ উৎপন্ন হবে এবং একটা চুম্বক ক্ষেত্রে পরিণত হবে। ঠিক আছে, তো চুম্বক ক্ষেত্রে পরিণত হওয়ার ফলে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স গুলা একটা ম্যাগনেটিক পথ গঠন করবে, এরকম ভাবে একটা ম্যাগনেটিক পথ গঠন করবে না? তো যখন একটা ম্যাগনেটিক পথ গঠন করবে তখন এই চুম্বকের ফ্লাক্স গুলা কিন্তু ওই যে প্রাইমারির সাপেক্ষে একটা ম্যাগনেটিক পথ গঠন করতেছে, অর্থাৎ প্রাইমারি থেকে বাইরে দিয়ে একটা ম্যাগনেটিক পথ তৈরি করতেছে, অর্থাৎ ফ্লাক্স গুলা প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে না? তো যখন এটা প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তার উপর তো সেকেন্ডারি কয়েলও পেঁচানো আছে, তার মানে কি বোঝাচ্ছে, এটা সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এরকম ভাবে ভিতরে আছে একটা প্রাইমারি কয়েল, তার উপর আছে একটা সেকেন্ডারি কয়েল। তো যখন এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাবে, এটা যেমন হচ্ছে প্রাইমারি কয়েলের মধ্য দিয়েও যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি সেকেন্ডারির মধ্য দিয়েও যাচ্ছে, বলতে পারি না? অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স প্রাইমারি মধ্য দিয়েও যাচ্ছে, সেকেন্ডারি মধ্য দিয়েও যাচ্ছে। তো যখন এই ফ্লাক্স প্রাইমারি সেকেন্ডারি দুটার মধ্য দিয়েও যাচ্ছে, তো প্রাইমারি কয়েলে যেমন ভোল্টেজ ইনডিউসড হবে, অবশ্যই সেকেন্ডারি কয়েলেও ভোল্টেজ ইনডিউসড হবে। এখন কতটুকু ভোল্টেজ ইনডিউসড হবে সেটা নির্ভর করবে আমি সেকেন্ডারিতে কয়টা প্যাচ দিয়েছি, কয়েলে কয়টা পাক দিয়েছি, সেই পাকের উপর নির্ভর করবে। আমি যদি প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে বেশি পাক দিই, তাহলে প্রাইমারির তুলনায় বেশি ভোল্টেজ পাবো, অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার হবে। যদি প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে কম পাক দিই, তাহলে প্রাইমারির তুলনায় কম ভোল্টেজ পাবো, তাহলে এটা কি হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু প্রাইমারি সেকেন্ডারি দুটা কয়েলই আছে, এভাবে দেখে ঘাবড়ানোর কিছু নাই যেখানে প্রাইমারি সেকেন্ডারি কয়েল কোথায় আছে। তো এখানে একটা 3 ফেজ ট্রান্সফরমার দেখানো হয়েছে। প্রত্যেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, অর্থাৎ 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সাহায্যে কিন্তু একটা 3 ফেজ ট্রান্সফরমার গঠন করা হয়েছে। তো প্রত্যেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কার্যপ্রণালী কিন্তু আমরা এখান থেকে শিখছি। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যেহেতু কার্যপ্রণালী জানি, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অর্থাৎ 3টা সিঙ্গেল ফেজের সাহায্যে আমরা এটাকে 3 ফেজ হিসেবে ব্যবহার করতে পারতেছি। আশা করি এদের কার্যপ্রণালী এতটুকু বুঝতে পারছো সবাই। এখন আসি একটা ট্রান্সফরমারের মূল বা প্রধান অংশসমূহ কি কি থাকে। ঠিক আছে, তো একটু আগেই আমরা দেখলাম যে একটা ট্রান্সফরমারে মেনলি অবশ্যই থাকতে হবে কি, একটা কোর থাকতে হবে। ঠিক আছে না, কারণ কোরের উপর আমরা কি করব, কয়েল পেঁচাবো। একটা ট্রান্সফরমারের অবশ্যই কোর থাকতে হবে। আচ্ছা, প্রথমত ওই ট্রান্সফরমার আমরা যে গঠন করব মানে তৈরি করব, তার জন্য কি হবে, ট্রান্সফরমারের টোটাল শেপের জন্য একটা ট্রান্সফরমারের ফ্রেম থাকতে হবে। ফ্রেম ছাড়া তো তৈরি করা সম্ভব না, তাই না? মানে টোটাল যে গঠন কাঠামো সেটা তো ধরে রাখতে হবে। এর জন্য প্রথমে অবশ্যই একটা ফ্রেম প্রয়োজন। ঠিক আছে, এরপরে ট্রান্সফরমারে আমরা দেখলাম কোর লাগবে, কয়েল লাগবে। ঠিক আছে, এখন এই যে ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার আমি দেখাইছি, এটা হচ্ছে একটা পাওয়ার ট্রান্সফরমার, অর্থাৎ একটা বড় সাইজের ট্রান্সফরমার, যেটা বিভিন্ন রকম সাব স্টেশনে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রান্সফরমারের এই যে কয়েলগুলা আমি একটু আগে দেখালাম, এই যে কোরের উপর কয়েল পেঁচানো আছে, এই কয়েলগুলা থাকে হচ্ছে এই ট্যাঙ্কের ভেতরে। যেমন এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যেটা দেখালাম, এই কয়েলগুলা থাকে হচ্ছে এই ট্যাঙ্কের ভেতরে। ঠিক আছে, তার মানে কয়েলগুলা ট্রান্সফরমারের যার ভেতরে থাকে ওই অংশটাকে বলা হচ্ছে ট্রান্সফরমারের কি, ট্যাঙ্ক। ঠিক আছে, তার মানে প্রধান অংশের মধ্যে আরেকটা অংশ হচ্ছে কি, ট্যাঙ্ক। ঠিক আছে, এরপরে ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভেতর আমরা যখন কয়েলগুলাকে রাখি, তখন যখন ট্রান্সফরমার কাজ করে তখন এর মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে হিট উৎপন্ন হয়। ঠিক আছে, এখন এই হিটকে কমানোর জন্য এবং যেহেতু ট্রান্সফরমারের বডিটা মেটাল বডি, যেন ভেতরের কয়েলের সাথে ট্রান্সফরমারের মেটাল বডি শর্ট না হয়ে যায়, এর জন্য ট্যাঙ্কের ভেতরে এক ধরনের তেল ব্যবহার করা হয়, ইনসুলেশন তেল, যেটাকে বাণিজ্যিক নাম হচ্ছে সিলিকন পাইরানল। এই তেল ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ট্রান্সফরমার অয়েল। তার মানে এখানে অবশ্যই কি লাগবে, একটা ট্রান্সফরমার
অয়েল লাগবে। ট্রান্সফরমার অয়েল কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারের ভেতরের অংশের সাথে যেন মেটাল বডি শর্ট না হয়ে যায়, এর জন্য ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য এটা কাজ করে থাকে। ঠিক আছে, ট্রান্সফরমার অয়েল ব্যবহার করার পরে এরপরে এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এই অংশটাকে বলা হয় ট্রান্সফরমারের কনজারভেটর। ঠিক আছে, তার মানে কি লাগবে? ট্রান্সফরমারের কনজারভেটর। এই কনজারভেটরের কাজটা আসলে কি? এই কনজারভেটরের কাজ আছে, যেমন এটা হচ্ছে মেইন ট্যাঙ্ক, এর মধ্যে আছে হচ্ছে কোর, কয়েল সবই আছে। যখন ট্রান্সফরমারে অনেক বেশি পরিমাণে হিট উৎপন্ন হয় বা তাপ উৎপন্ন হয়, তখন ট্রান্সফরমারের তেল কিন্তু আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ যখন বেশি পরিমাণে হিট উৎপন্ন হয় তখন এর ভিতরে থাকা তেলের আয়তন বেড়ে যায়। তো যখনই তেলের আয়তন বেড়ে যায়, ওই তেল সমূহ এই যে এই পাইপের মধ্য দিয়ে এর মধ্যে এসে জমা হয়, কারণ এর যা আয়তন, তেলের আয়তন যদি বেড়ে যায় তাহলে বাকি তেল কোথায় যাবে? এই পাইপের মধ্য দিয়ে এর ভেতরে এসে জমা হয়। তো যার ভেতরে জমা হয় এই অংশটাকে বলা হয় ট্রান্সফরমারের কনজারভেটর। ঠিক আছে, এখন ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক আর কনজারভেটরের মাঝখানে আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো কিছু একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কিছু একটা দেখতে পাচ্ছি, এই জিনিসটার নামই হচ্ছে বুখলজ রিলে। অর্থাৎ ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটরের মধ্যে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বুখলজ রিলে। বুখলজ রিলের কাজ কি? ট্রান্সফরমারের তেলে যদি গ্যাস জমা হয় তখন এই বুখলজ রিলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সাড়া প্রদান করে। ঠিক আছে, যে এর ভেতরে গ্যাস জমা হয়েছে। কিন্তু গ্যাসের চাপ যদি অধিক পরিমাণে বেড়ে যায় কখনো, তাহলে এখানে থাকা একটা কাচের ভাল্ব থাকে, ওই কাচের ভাল্বটা অটোমেটিক ফেটে গিয়ে ওই গ্যাসকে কিন্তু বের করে দেয়, যার কারণে এটাকে বলা হচ্ছে একটা রিলে, যেটা ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি ব্রিদার। এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ট্রান্সফরমারের কি? ব্রিদার। ব্রিদারের কাজ কি? ট্রান্সফরমারের ব্রিদারের কাজ হচ্ছে ট্রান্সফরমারের ভেতরে যখন বাতাস প্রবেশ করে, এটাকে কুলিং করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে এর মধ্যে কিন্তু বাতাস প্রবেশ করে এবং বাতাস বের হয়। তো এর মধ্যে যখন বাতাস প্রবেশ করে, বাতাসের সাথে কিন্তু অনেক ধরনের ধূলিকণা এবং জলীয় বাষ্প থাকে। এই ব্রিদার কি করে? বাতাসের ভেতরে থাকা জলীয় বাষ্প এবং ধূলিকণাকে শোষণ করে ফ্রেশ একটা বাতাস, পিওর একটা বাতাস ট্রান্সফরমারের ভেতরে কিন্তু প্রবেশ করায়। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফরমারের ভেতরের বাতাসকে ধূলিকণা এবং জলীয় বাষ্প মুক্ত করার জন্য এই ব্রিদার ব্যবহার করা হয়। এই ব্রিদারের মধ্যে থাকে হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেলের কাজই হচ্ছে বাতাস থেকে জলীয় বাষ্পকে শোষণ করে নেওয়া। তো আশা করি বুঝতে পারছো যে ব্রিদারের কাজ কি। ঠিক আছে, এরপরে সাইডে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে কিন্তু কিছু একটা দেখতে পাচ্ছি না? এই অংশটা হচ্ছে ট্রান্সফরমারের কুলিং অংশ। ঠিক আছে, ট্রান্সফরমার বেশ কিছু কুলিং আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কুলিং পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে এখানে ট্রান্সফরমার যখন অধিক পরিমাণে হিট উৎপন্ন হয়, যে হিট বা তাপ কমানো যাচ্ছে না, তখন কিন্তু এখানে একটা ফ্যান থাকে। এই ফ্যানটাকে যদি চালানো হয়, বাইরে থেকে বাতাস প্রেরণের মাধ্যমে ট্রান্সফরমারকে কিন্তু কুলিং করে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমারের কুলিং অংশ। এই কুলিং অংশটা সবসময় চালানো হয় না। ট্রান্সফরমার নর্মালি যদি চলতে পারে বা নর্মালি যদি ঠান্ডা থাকে বা হিট যদি কমাতে পারে, তাহলে এই কুলিং অংশের দরকার নেই। যদি কখনো এরকম হয় যে ট্রান্সফরমারের লোড বেড়ে গেছে এবং হিট বেশি হয়ে গেছে, তখন কিন্তু এই কুলিং অংশের প্রয়োজন পড়ে। আচ্ছা, ট্রান্সফরমারের আরো কিছু অংশ রয়েছে, যেমন আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে যেটা দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হয় ট্রান্সফরমারের বুশিং। ঠিক আছে, এই অংশটাকে বলা হচ্ছে ট্রান্সফরমারের বুশিং। বুশিং এর কাজ কি? ওই যে বুশিং এ ইনসুলেটর ব্যবহার করা হয়। বুশিং এর সাহায্যে ট্রান্সফরমারের বাহিরের সাথে সাপ্লাই ইন্টারনালি কানেক্টেড থাকে, অর্থাৎ ভেতর থেকে সাপ্লাই বাইরে সরবরাহ করে এবং বাইরের সাপ্লাই ট্রান্সফরমারের ভেতরে সরবরাহ করে। ঠিক আছে, মেন কথা হচ্ছে বুশিং এর সাহায্যে বাইরে থেকে ট্রান্সফরমারের ভেতরে সাপ্লাই যায় এবং
ট্রান্সফরমারের ভেতর থেকে বাইরে সাপ্লাই দেওয়া হয় টোটালি বুশিং এর সাহায্যে। ঠিক আছে, এখানে দুই পাশে বুশিং আছে, এক পাশের বুশিংটা হচ্ছে প্রাইমারি সাইডের বুশিং, আরেক পাশে যেটা দেখানো হয়েছে ওটা হচ্ছে সেকেন্ডারি সাইডের বুশিং। আমরা বুশিং এর উপরে লক্ষ্য করলে দেখতে পাবো কিছু একটা বাঁকানো আছে, বাঁকা করে দিয়ে আছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় লাইটিং অ্যারেস্টার। এই জিনিসটাকে বলা হয় লাইটিং অ্যারেস্টার। আচ্ছা, লাইটিং অ্যারেস্টারের কাজ কি? লাইটিং অ্যারেস্টারের কাজ হচ্ছে বজ্রপাতজনিত বা অন্য যে কোনো কারণে যদি এখানে ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই লাইটিং অ্যারেস্টারের সাহায্যে অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে ডিসচার্জ করে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ লাইটিং অ্যারেস্টারের কাজই হচ্ছে অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে ডিসচার্জ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল হচ্ছে আমাদের ট্রান্সফরমারের প্রধান বা মূল অংশসমূহ। আচ্ছা, এরপরে আসি ট্রান্সফরমারের প্রকারভেদ। ঠিক আছে, আমরা এতক্ষণ ট্রান্সফরমার নিয়ে অনেক কিছুই বললাম, তো ট্রান্সফরমারের প্রকারভেদ দু একটা বলছি, হয়তো অনেকে বুঝতে পারো নাই। তো এখন আসি ট্রান্সফরমারের প্রকারভেদ। তো ট্রান্সফরমার কিন্তু অনেক রকমের হয়ে থাকে, এটার কার্যপ্রণালীর উপর ভিত্তি করে, এটার ব্যবহারের উপর ভিত্তি করে, ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে অনেক রকম হয়ে থাকে। ঠিক আছে, এখানে টোটাল প্রকারভেদটাই দেখানো হয়েছে। যেমন কার্যপ্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, স্টেপ আপ ট্রান্সফরমার আর হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোনগুলা? যে ট্রান্সফরমার প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে ভোল্টেজ বৃদ্ধি করে সেটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, তাই না? আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কোনগুলা? যে ট্রান্সফরমার প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে ভোল্টেজ কমাই দেয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরপরে কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমার তিন প্রকার: কোর টাইপ, শেল টাইপ এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। ওকে, এরপর আছে ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমার প্রধানত চার প্রকার। একটা রয়েছে পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ঠিক আছে, এই সবগুলা ট্রান্সফরমারই মোটামুটি আমরা দেখবো ধীরে ধীরে। এখন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এরপরে স্থাপন প্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে ইনডোর টাইপ ট্রান্সফরমার, আউটডোর টাইপ ট্রান্সফরমার, পোল মাউন্টেড ট্রান্সফরমার এবং আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। এরপর বলছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার, অডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। এরপরে ফেজ সংখ্যার উপর ভিত্তি করে দুই প্রকার, সিঙ্গেল ফেজ এবং পলিফেজ ট্রান্সফরমার। আমরা মূলত সিঙ্গেল ফেজ এবং পলিফেজ ট্রান্সফরমার এই দুটা জিনিসই সবচেয়ে বেশি পড়বো। ঠিক আছে, প্রত্যেকটা চাকুরির পরীক্ষা বলো বা ডুয়েট অ্যাডমিশন বলো, এই সিঙ্গেল ফেজ এবং পলিফেজ এই দুটা থেকে ট্রান্সফরমার থেকে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বা প্রশ্ন আসে। এরপরে ট্রান্সফরমারের ব্যবহার, স্পেসিফিক ব্যবহার অনেক কিছুই আছে, তবে ট্রান্সফরমারের মেন ব্যবহার হচ্ছে যেখানে ভোল্টেজকে কমানো বা বাড়ানোর প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, মেন ব্যবহার এটাই যে যেখানে ভোল্টেজকে কমানো বা বাড়ানোর প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে বলছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে এখানে ভোল্টেজ কম বেশি করার প্রয়োজন হয়, বিদ্যুতিক কমিউনিকেশন সার্কিটে এখানে ভোল্টেজ কম বেশি করার প্রয়োজন হয়। এরপরে বলছে টেলিফোন ও কন্ট্রোল সার্কিটে এখানেও ভোল্টেজকে কম বেশি করার প্রয়োজন হয়। এরপরে রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার যাবতীয় জায়গা যেখানে ভোল্টেজকে কম বেশি করার প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা শিখবো ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। ঠিক আছে, ইএমএফ ইকুয়েশন বলতে আমরা দেখছিলাম যে ট্রান্সফরমারের প্রাইমারিতে যখন ভোল্টেজ দিচ্ছি কয়েলে, প্রাইমারি কয়েলে এক ধরনের ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, এটাকে বলতেছে ইপি। ঠিক আছে, এবং সেকেন্ডারিতে এক ধরনের ভোল্টেজ ইনডিউসড হচ্ছে যেটাকে বলা হচ্ছে ইএস। ঠিক আছে, এখন এই যে ইপি আর ইএস এগুলো হচ্ছে ইএমএফ অর্থাৎ ইনডিউসড ইএমএফ উৎপন্ন ভোল্টেজ। এগুলার গাণিতিক ক্যালকুলেশন যখন আমরা করব তখন কিছু সমীকরণের প্রয়োজন হবে, এই সমীকরণগুলাই আমরা এখন বের করব। তো আসি ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। প্রথমেই বললাম যে ট্রান্সফরমার কিন্তু এসি সরবরাহে কাজ করে, ডিসিতে না। ঠিক আছে, ট্রান্সফরমার এসি সরবরাহে ব্যবহার করা হয়। এখন আমি ইনপুটে যে এসি সরবরাহ করছি, প্রথমে আমি একটা এসি সাইনোসয়েডাল সিগন্যাল অঙ্কন করে নিলাম, সাইনোসয়েডাল ওয়েভ অঙ্কন করলাম, আমি একটা সাইকেল অঙ্কন করছি। এখন
আমরা জানি যে কোনো সিগন্যালের এক সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে তার কি বলা হয়, টাইম পিরিয়ড বলা হয়। একে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আরেকটা জিনিস জানি যে টি সমান হচ্ছে 1/f, তার মানে টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক, ঠিক আছে, যেখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হতে যদি 1/f সময় লাগে, তাহলে অর্ধ সাইকেল সম্পন্ন হতে কত সময় লাগবে? অর্ধ সাইকেলের জন্য অবশ্যই সময় লাগবে হচ্ছে এটার অর্ধেক 1/2f পরিমাণ সময় লাগবে। তাহলে অর্ধ সাইকেলের অর্ধেক সম্পন্ন হতে কত সময় লাগবে? অবশ্যই এতটুকুর আবার অর্ধেক, তাহলে 1/4f পরিমাণ সময় লাগবে, ঠিক আছে। এখন যেহেতু এই সাপ্লাইয়ের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তাহলে সাপ্লাইয়ের অ্যামপ্লিটিউড যে জায়গাতে সর্বোচ্চ, ঠিক আছে, যেখানে সর্বোচ্চ অ্যামপ্লিটিউড এখানে সর্বোচ্চ ফ্লাক্স পাবো, আমি এটাকে বলতেছি φm, সর্বোচ্চ ফ্লাক্সটাকে বলতেছি φm, ঠিক আছে। তাহলে 0 থেকে শুরু করে আমরা সর্বোচ্চ অ্যামপ্লিটিউডে সর্বোচ্চ ফ্লাক্স পাচ্ছি। আমি এতটুকুর জন্য ইএমএফ ইকুয়েশনটা বের করব, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। এতটুকুর জন্য যদি ইএমএফ ইকুয়েশনটা দেখতে যাই, তাহলে এখানে কোনো একটি পরিবাহীতে উৎপন্ন ভোল্টেজ, অর্থাৎ কোন একটি পরিবাহীতে ইনডিউসড ইএমএফ, এই যে বললাম না ফ্যারাডের ল অনুযায়ী এখানে যখন ফ্লাক্স যাবে তখন এই পরিবাহী যখন ফ্লাক্সকে কর্তন করবে এখানে ইনডিউসড ইএমএফ অর্থাৎ ইএমএফ উৎপন্ন হবে, ঠিক আছে। এখন ফ্যারাডের ল এটা বলে যে একটা পরিবাহীতে ইনডিউসড ইএমএফ উক্ত পরিবাহীর ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ফ্যারাডের ল এটা বলে যে একটা পরিবাহীতে উৎপন্ন ইএমএফ উক্ত পরিবাহী ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। যেহেতু পরিবর্তনের হার বলছে, তার মানে এটা কি বোঝাচ্ছে? d∅/dt এবং ইনডিউসড ইএমএফ কে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে বলা হচ্ছে d∅/ই সমানুপাতিক d∅/dt, এবং সেটা অবশ্যই গড় ইএমএফ, ঠিক আছে, অবশ্যই গড় ইএমএফ। এখন আমরা যদি এই সমানুপাতিক উঠাই দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ব্যবহার করতেছি, যেটাকে আমি বলতেছি এন। এই এনটা আসলে কি? এনটা হচ্ছে এই যে কয়েলের পাক সংখ্যা, এনটা হচ্ছে কয়েলের পাক সংখ্যা, ঠিক আছে। এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি বুঝতে পারবো যে d∅ ফ্লাক্সের পরিবর্তন, এটা ফ্লাক্সের পরিবর্তন বোঝাচ্ছে। d∅ কতটুকু? ফ্লাক্সের পরিবর্তন, কোনো কিছুর পরিবর্তন মানে কি? ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল, মানে শেষ মাইনাস শুরু, ঠিক আছে। আমি যেহেতু এতটুকুর জন্য হিসাব করতেছি, এতটুকুর শেষে ফ্লাক্স কতটুকু পাচ্ছি? φm পাচ্ছি। আর শুরুতে কত? যেহেতু 0 থেকে শুরু হয়েছে পাচ্ছি না, তাহলে φm। আর dt কি হবে? 0 থেকে শুরু হয়ে এখানে কতটুকু সময় লাগতেছে যাইতে? 1/4f পরিমাণ সময় লাগতেছে। তাহলে 1/4f মাইনাস 0 কি থাকে? 1/4f থাকে। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই দিই, d∅ মানে কি? φm, আর dt মানে পাচ্ছি 1/4f। এটা হিসাব করলে কি আসে? n/4f φm, অর্থাৎ ই এভারেজ সমান এটা আসে। এখন যে কোনো কিছু আমরা কিন্তু এভারেজ দিয়ে হিসাব করি না, আমরা সব সময় হিসাব নিকাশ করে থাকি আরএমএস ভ্যালু দিয়ে, ঠিক আছে। তোমরা এসি সার্কিটে কিন্তু অনেকে পড়ছো যে ফর্ম ফ্যাক্টর সমান কি লেখা যায়? আরএমএস ভ্যালু ডিভাইড বাই এভারেজ ভ্যালু। যে কোনো কারেন্ট হোক বা ভোল্টেজ হোক, এটার আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু এই দুটার অনুপাতকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। এবং ফর্ম ফ্যাক্টর একটা কনস্ট্যান্ট মান আছে, সেটা হচ্ছে 1.11 সমান ই আরএমএস ডিভাইড বাই ই এভারেজ। তাহলে এখানে ই আরএমএস সমান কি লেখা যায়? 1.11 ইন্টু ই এভারেজ। তাহলে 1.11 এর সাথে যদি ই এভারেজ অর্থাৎ এটা যদি আমরা গুণ করি, তাহলে কি আসে? এরকম আসে 4.44 n φm f। এটাকে বলা হচ্ছে একটা ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, ঠিক আছে। এখন ট্রান্সফরমারের ইএমএফ তো দুইটা, একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইডে। তাহলে প্রাইমারি সাইডের ইএমএফ কি হবে? প্রাইমারি সাইডের ইএমএফ আসে হচ্ছে ইপি,
আমরা যদি প্রাইমারি সাইডের ইএমএফ কে ইপি বলি, তাহলে ইপি অর্থাৎ ই আর এম এস এর জায়গায় আমি শুধু ইপি লিখছি, তাহলে এটা সমান এটা লেখা যায় 4.44, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এখানে আছে এন, এনটা কি কয়েলের পাক সংখ্যা। তো প্রাইমারি সাইডের কয়েলের পাক সংখ্যা সেকেন্ডারি কয়েলের সাইডের কয়েলের পাক সংখ্যা কি সেম হবে? অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তন হবে না? তাহলে কয়েলের পাক সংখ্যা এন প্রাইমারি এবং সেকেন্ডারিতে যেহেতু আলাদা, আমি প্রাইমারি সাইডের পরিচিতির জন্য এটাকে বলতেছি এনপি, অর্থাৎ প্রাইমারি সাইডের কয়েলের পাক সংখ্যা। এরপর আছে ফাইএম এবং এফ, অর্থাৎ ফ্লাক্স এবং ফ্রিকোয়েন্সি। আমি শুরুতেই বলছি যে ট্রান্সফরমারের তিনটা জিনিস কনস্ট্যান্ট, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ফ্লাক্স। তার মানে ফ্লাক্স এবং ফ্রিকোয়েন্সি এটা প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে আমি প্রাইমারি সাইডের ফ্লাক্স লিখলাম ফাইএম এবং ফ্রিকোয়েন্সি লিখলাম এফ। সেম ভাবে আমি যদি সেকেন্ডারি সাইডের ইএমএফ লিখি 4.44 এনএস ফাইএম এফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি সাইড হোক আর সেকেন্ডারি সাইড হোক, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ ইএমএফ পরিবর্তন হচ্ছে শুধুমাত্র কি কয়েলের পাক সংখ্যার জন্য, ঠিক আছে, বাকিগুলা কিন্তু কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের ইএমএফ ইকুয়েশন, এবং এটা একটা ফর্মুলা, ম্যাথ করতে কিন্তু এই ফর্মুলাগুলো লাগবে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও কি জিনিস? তো আমি বলি যে একটা ট্রান্সফরমারের দুইটা সাইড আছে, একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডের ভোল্টেজ একরকম, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ একরকম। প্রাইমারি সাইডের কয়েলের পাক সংখ্যা একরকম, সেকেন্ডারি সাইডে কয়েলের পাক সংখ্যা কিন্তু আরেক রকম। প্রাইমারি সাইডে একরকম কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেকেন্ডারি সাইডে আরেক রকম কারেন্ট প্রবাহিত হচ্ছে। প্রাইমারি সাইডের ইনডিউসড ইএমএফ একরকম, সেকেন্ডারি সাইডের ইনডিউসড ইএমএফ আরেক রকম। তো ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে সেটাই, একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের কারেন্ট, ইনডিউসড ইএমএফ, কয়েলের পাক সংখ্যা, এরা একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে, ঠিক আছে। এই অনুপাতটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। আমি আবারও বলতেছি, একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েলের পাক সংখ্যা, সেকেন্ডারি সাইডের কয়েলের পাক সংখ্যা, প্রাইমারি সাইডের কারেন্ট, সেকেন্ডারি সাইডের কারেন্ট, প্রাইমারি সাইডের ইএমএফ এবং সেকেন্ডারি সাইডের ইএমএফ, এরা একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে। এই অনুপাতটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, ঠিক আছে। তো ট্রান্সফরমেশন রেশিওকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি যদি ট্রান্সফরমেশন রেশিও বলতেছি যে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের কিছু উপাদান এরা নির্দিষ্ট অনুপাত মেনে চলে, তো কিভাবে অনুপাতগুলো মেনে চলে আমরা একটু দেখি, এগুলা বের করা যায় কিনা। এখন আমি বারবার বলতেছি যে একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড একই রকমের পাওয়ার পাওয়া যাবে, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আমরা নরমালি পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ার বিবেচনা করি, অ্যাপারেন্ট পাওয়ার সমান কি লেখা যায়? ভিএ লেখা যায়, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার সমান কি লেখা যায়? ভিআই লেখা যায়, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ার সমান কি লেখা যায়? ভিআই লেখা যায়। তাহলে প্রাইমারি সাইডে কয়েলে যদি আমরা অ্যাপারেন্ট পাওয়ার লিখি, তাহলে আমরা এসপি সমান কি লিখতে পারি? এস, অর্থাৎ প্রাইমারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার এবং সেকেন্ডারি সাইডের অ্যাপারেন্ট পাওয়ার কি সমান। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার সমান কি লেখা যায়? ভিআই। প্রাইমারি সাইডের ইনডিউসড ইএমএফ হচ্ছে ইপি আর কারেন্ট হচ্ছে আইপি। সেকেন্ডারি সাইডের ইনডিউসড ইএমএফ হচ্ছে ইএস, কারেন্ট হচ্ছে আইএস। এখন আমি যদি ইএস কে পাশে নিয়ে আসি, কি হয়? ইপি বাই ইএস সমান আইপি কে যদি পাশে নিয়ে যাই আইএস বাই আইপি লিখা যায়। এটা কিন্তু একটা রেশিও, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে চিহ্নিত করলাম। এরপরে আবার আসি আমরা একটু আগে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন বের করলাম। ইপি সমান কি? 4.44 এনপি 5 এফ। আবার ইএর সমান বের করলাম 4.44 এনএস 5 এফ, ঠিক আছে। তো আমি যদি এই অনুপাতটাকে এখানে আবার লিখি, ইপি বাই ইএ সমান হচ্ছে আইএস বাই আইপি, তাহলে ইপির জায়গায় যদি আমি এটা বসাই দিই 4.44 এনপি 5 এফ, ইএস মানে কি 4.44 এনএস
5 mF। এখানে কিন্তু এগুলো কনস্ট্যান্ট, উপর নিচে একই, কেটে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে NP বাই NS সমান হচ্ছে IS বাই IP। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলতেছি 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 1 এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি বলতে পারি যে EP বাই ES সমান হচ্ছে VP বাই VS। যেহেতু EP এবং ES প্রাইমারি এবং সেকেন্ডারির ভোল্টেজ, তাহলে EP বাই ES সমান VP বাই VS সমান কি লেখা যায়, NP বাই NS সমান হচ্ছে IS বাই IP। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সমান এটা এবং এটা সমানও এটা, তাহলে এটা সমান এটাও লেখা যায় এবং এটাও লেখা যায়। ঠিক আছে, তো সেই জিনিসটাই আমি করছি, এটা সমান এটা সমান এটা সমান এটা। এই যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে কি, ট্রান্সফরমেশন রেশিও। একটা ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও। যেহেতু ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিওকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এটা সমান টোটালি বলতে পারি এ। এই জিনিসটাকেই বলা হচ্ছে ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এখন ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিওর কিন্তু একটা সিকোয়েন্স মিল আছে, মেনটেন করে চলতেছে। যেমন উপরের সবগুলা কিন্তু প্রাইমারি, নিচের সবগুলা কিন্তু সেকেন্ডারি। শুধুমাত্র কারেন্টের ক্ষেত্রে উপরে কিন্তু রেশিওতে আসছে সেকেন্ডারি, নিচে আসছে প্রাইমারি। এটাও কেন আসছে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমি বাম পাশের এগুলা মুছে দিলাম। তো যেটা বলছিলাম যে এই যে ট্রান্সফরমেশন রেশিও, এরা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলতেছে। তো উপরের সব ভ্যালুগুলাই প্রাইমারির, নিচের সব ভ্যালুগুলো হচ্ছে সেকেন্ডারির। শুধুমাত্র কারেন্টের ক্ষেত্রে উল্টা, উপরে সেকেন্ডারি এবং নিচে প্রাইমারির ভ্যালু কেন। ঠিক আছে, তো আমি প্রথমে শুরুতেই বললাম যে একটা ট্রান্সফরমারের ভোল্টেজ নির্ভর করে কয়েলের প্যাচ সংখ্যার উপরে। যদি প্যাচ সংখ্যা বেশি হয় ভোল্টেজ বেশি পাবো, যদি প্যাচ সংখ্যা কম হয় ভোল্টেজ কম পাবো। অর্থাৎ ভোল্টেজ প্যাচ সংখ্যার উপর সাথে কি সমানুপাতিক, যার কারণে আমরা কিন্তু ভোল্টেজের সাথে কয়েলের প্যাচ সংখ্যা সমানুপাতিক দিছি। তার মানে ভোল্টেজ বেশি হলে কয়েল বেশি হবে, ভোল্টেজ কম হলে কয়েল কম হবে, যার কারণে প্যাচ সংখ্যা উপরে প্রাইমারি, ভোল্টেজ গুলো উপরে প্রাইমারি। ঠিক আছে, এরকম আসে। কিন্তু কারেন্ট কেন আলাদা আসে? ঠিক আছে, কারেন্ট আলাদা আসার কারণ আছে। আমি বললাম যে একটা ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে একই রকমের পাওয়ার পাওয়া যাবে। ঠিক আছে, প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি হবে, একই রকমের পাওয়ার পাওয়া যাবে, পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? এখন যেহেতু ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভোল্টেজ কম বেশি হয়, তাহলে পাওয়ার একই রাখতে গেলে কি করতে হবে? আমরা জানি পাওয়ার সমান, এটা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার সমান কি, ভি আই। ঠিক আছে, ভিআই। যেহেতু এটা হচ্ছে ভিআই, যদি সেকেন্ডারিতে আমি ভোল্টেজকে বাড়াই, পাওয়ার একই রাখতে গেলে কি করতে হবে? কারেন্টকে কমাই দিতে হবে, তবে তো পাওয়ার সেম থাকবে নাকি? প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ার যদি একই রাখতে চাই, আমি যদি সেকেন্ডারিতে ভোল্টেজ বাড়াই দিই, তাহলে কারেন্টকে কমাই দিতে হবে। আর যদি সেকেন্ডারিতে ভোল্টেজকে কমাই দিই, পাওয়ার একই রাখতে গেলে কারেন্টকে বাড়াই দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে প্যাচ সংখ্যা বেশি হলে ভোল্টেজ বেশি হচ্ছে, আর ভোল্টেজ বেশি হলে কারেন্টকে কমাই দিতে হচ্ছে। তার মানে প্যাচ সংখ্যা এবং ভোল্টেজ তারা সমানুপাতিক হলেও কারেন্ট তাদের সাথে কি, ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? এর জন্য শুধুমাত্র কারেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যস্তানুপাতিক ভাবে রেশিওটা আসছে। অর্থাৎ উপরে প্রাইমারি নিচে সেকেন্ডারি হলেও কারেন্টের ক্ষেত্রে উপরে সেকেন্ডারি এবং নিচে প্রাইমারি, এই আকারে অনুপাতটা এসেছে। ঠিক আছে।